হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো দ্রবণের ওপর আজকে আমি তোমাদের কিছু নিউমেরিক্যালস করাচ্ছি, কারণ একজন স্টুডেন্ট আমাকে এটা পাঠিয়েছে। যেহেতু রেলের এনসিইআরটিতে ক্লাস 8-এর পরে, অর্থাৎ 9-10-এ দ্রবণ বলে কোনো অধ্যায় নেই, ক্লাস 11-এ তোমাদের দ্রবণ আছে এনসিইআরটিতে। আমি ভেবেছিলাম ওই জন্য দ্রবণটা তোমাদের স্কিপ করব, কিন্তু দেখলাম যে আমি এই কথা বলাতে একজন আমাকে বললো, স্যার আমি একটাই কোশ্চেন্স এখনও পর্যন্ত দ্রবণের পেয়েছি, মানে ও অনেক সেট ঘেঁটেছে, তো আমাদের বললো স্যার আমি একটা কোশ্চেন্স পেয়েছি, আরেকটা পেয়েছিলাম সেটা আমি হারিয়ে ফেলেছি, এইটাও আমাকে শেয়ার করেছিল। তো আমি তখন ভাবলাম যে যখন একটা কোশ্চেন্স পড়তে পারে তখন ডেফিনেটলি পড়তে পারে, তো এই টাইপের এই রেঞ্জের মধ্যে, কারণ দ্রবণের অনেক হাই লেভেল কোশ্চেন্স হয়, ঠিক আছে, মোলারিটি এগুলোর ওপর কোশ্চেন্স হয়, দুটো আলাদা জিনিস। উচ্চারণ এক হলেও এই যেটা বললাম এই দুটো আলাদা জিনিস, হাই লেভেল প্রশ্ন হয়, এবং সেই জন্য এনসিইআরটিতে টোটাল 11-এ দ্রবণটাকে খুব ডিসকাস করে এবং খুব ডিপে আলোচনা করা আছে। যেহেতু 11-এর পার্টে আমরা যাবো না, তাই জন্য এই টাইপের প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করে দেবো। এখানে অ্যাকচুয়াল প্রশ্ন এটা রেলে পড়েছে, সেটা হচ্ছে নিচেরটা, আর ওপরেরটা যেহেতু নিচের স্ক্রিনশটটা একটু ঝাপসা ছিল, ও আমাকে যেটা পাঠিয়েছিল, আমি কী করেছি অপশানগুলো তুলে দিয়েছি, মানে কোনটা ঠিক অপশান সেটা তুলে দিয়েছি, দিয়ে তোমাদের এখানে দিয়েছি। আর যদি কেউ এটা না দেখতে পাও, এরই কপিটা আমি ওপরে রেখেছি, মানে এটাকে কিছু সরল ভাষায় লিখে, কারণ এখানে কিছু মিস্টেক্স আছে, যেহেতু রেল গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা করে, ফলে ওদের একটু মিস্টেক আসে, ঠিক আছে। তো এখানে বলেছে 320 গ্রাম জলীয় দ্রবণে 31 গ্রাম লবণ থাকলে দুটির ভরের পরিপ্রেক্ষিতে দ্রবণের ঘনত্ব কত। এটাকেই অ্যাকচুয়ালি রেলের যখন তুমি গুগলে ফেলবে ট্রান্সলেটর, তখন এরকম বাংলা দেবে, ঠিক আছে, উল্টোপাল্টা বাংলা দেয়। যাই হোক, এটা তোমাদের নির্ণয় করতে বলেছে। প্রথম কথা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে গ্রামে আসবে না, ঠিক আছে। ঘনত্ব, দ্রবণের যে ঘনত্ব এখানে ঘনত্ব বলতে গেলে ডেন্সিটি নয়, ঘনত্ব মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এইটা তোমাদের যে এখানে ইংরাজি আসবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, ওকে, মনে রাখবে এটা ইংরাজি কী আসবে তোমাদের, কনসেন্ট্রেশন। এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখানে ঘনত্ব বলতে কনসেন্ট্রেশন। তো তোমাদের কি বলছে, এই যে কনসেন্ট্রেশন সেটা কত তোমাদের বার করতে বলছে, ঠিক আছে, এটুকুই জাস্ট তোমাদের চেয়েছে। তো একটা জিনিস ভালো করে দেখো, আমরা এখানে কী করব, কিছুই নয়, বেসিক্যালি একদম কিচ্ছু নেই এর মধ্যে, খুব ইজি। কনসেন্ট্রেশন 100-এ কত সেটা তোমাকে মাপতে হয়, অর্থাৎ 320 গ্রাম জলীয় দ্রবণে যখনই এত গ্রাম লবণ থাকে, তাহলে 100-তে কত গ্রাম লবণ থাকবে। এখন দেখো এখানে ওয়াটার আছে কতটা, ওয়াটার তোমাদের আছে 320, ঠিক আছে, আর সল্ট কতটা আছে তুমি দেখতে পাচ্ছ 31, তাহলে টোটাল দ্রবণ কতটার হলো দেখতে পাচ্ছ 351, ঠিক আছে, 351-এর দ্রবণ আছে। এবার দেখো ভালো করে মাথা রাখবে, জল দিয়ে কিন্তু শুধু দ্রবণ তৈরি হয়নি, দ্রবণ কিন্তু তৈরি হয়েছে দুটোকে মিলিয়ে, মানে দ্রবণের টোটাল ওয়েট হচ্ছে এইটা, এখানে মাস কত 351, ওকে। কেমিস্ট্রিতে মাস অ্যান্ড ওয়েটকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, ওকে, কারণ ফিজিক্সে এটা করা হয় না, কেমিস্ট্রিতে করা হয়। তো 351, ওকে, তাহলে 351 গ্রাম, এটাও গ্রামে আছে, এটাও আমাদের গ্রামে আছে, এটাও আমাদের গ্রামেই বেরিয়েছে 351 গ্রাম। এই 351 গ্রামে লবণ কতটা আছে আমরা দেখতে পাচ্ছি 31 গ্রাম, ঠিক আছে। তো লেখো এখানে 31 গ্রাম লবণ আছে 351 গ্রামে, তো 100-এ কত আছে এইটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। অ্যান্সার উইল বি 8.833, এটা মিলবে না পাকটা, তবে এখানে অ্যাপ্রক্স ভ্যালু নিয়েছে, ঠিক আছে, এইটা তোমাদের উত্তর হবে। তো ভেরি ইজি, চিন্তা করার কোনো কারণ নেই, একদম সোজা প্রশ্ন, ওকে। সবসময় মনে রাখবে এই যে বলেছে তোমাদের এত গ্রাম জলীয় দ্রবণে, মানে এটা অ্যাকচুয়ালি বলেছে যে জলে এত গ্রাম জল আছে। এই দেখো, যদি আমারটা লিখতে হয়তো একটু ফ্ল হয়েছে, তোমাদের এখানে বলা উচিত 320 গ্রাম জলে 31 গ্রাম সাধারণ লবণে। জলীয় দ্রবণ বললে টোটালটার ওয়েট ধরা হয়, তোমরা এটা ধরে নিও 320 গ্রাম জলে, ঠিক আছে, 320 গ্রাম জলে 31 গ্রাম লবণ থাকলে, এইটা ধরে নিও, এটা ধরলে একদম পারফেক্ট তোমাদের বাংলা হবে। আমি পিডিএফে তোমাদের ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। 320 গ্রাম জলে 31 গ্রাম লবণ থাকলে দুটির ভরের পরিপ্রেক্ষিতে দ্রবণের ঘনত্ব কত, এইভাবে বার করতে হয়। কী করতে হয়, ওয়াটার কতটা, সল্ট কতটা, টোটাল দ্রবণ কতটা হলো, টোটাল দ্রবণে কতটা আমাদের দ্রাবক আছে। মনে রাখবে এইটা হচ্ছে আমাদের দ্রাবক, যাকে আমরা বলি সলিউট, ঠিক আছে, কী বলি, দ্রাবক। আর এটা হচ্ছে আমাদের দ্রাবক, যে দ্রাবকে চোবায়, সোজা কথা বলতে, ঠিক আছে, যে দ্রাবকে কী করে, গোলায়। তো যেটা বেশি হয় সেটা হচ্ছে দ্রাবক, যেটা কম হয় সেটা হচ্ছে দ্রাবক, যেটা ওর মধ্যে বলতে পারো যে দ্রবীভূত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দ্রাবক, আর যেটা ওটাকে দ্রবীভূত করছে সেটাকে আমরা বলছি দ্রাবক, সলিউট অ্যান্ড সলভেন্ট, ঠিক আছে, সলিউট অ্যান্ড সলভেন্ট। তো এখানে সল্ট ইজ সলিউট, ওয়াটার ইজ সলভেন্ট, ওকে। তো এখানে তোমাদের অ্যান্সার উইল বি 31/351 × 100। ভালো করে মনে রাখবে, যেটা অল্প অর্থাৎ যেটা
চোবানো হচ্ছে, মানে যেটা ওর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে চামচ দিয়ে তুমি নাড়ছো, সেটা তোমাদের সল্ট। আর ওয়াটার সল্টকে কী করছে, দ্রবীভূত করছে। যেটা কম সেটা উপরে থাকবে, টোটালটা যাবে নিচে ইন্টু 100, অর্থাৎ 351 যদি 31 হয়, 100-এ কত, ঠিক আছে? যদি এই একটা অঙ্ক বুঝতে পারো, বারবার ওই জন্য বলছি, কারণ মাথায় যাতে তোমাদের একদম ঢুকে যায়, তাহলে পরেরটা তুমি ডেফিনেটলি ইজিলি করতে পারবে। চলো পরের অঙ্কে। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 16 গ্রাম কস্টিক সোডাকে 100 গ্রাম জলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবীভূত করা হলে ওই দ্রবণের দ্রাব্যতা কত? আগের বার জিজ্ঞেস করেছিল কনসেন্ট্রেশন, এবারে কিন্তু কনসেন্ট্রেশন জিজ্ঞেস করেনি, ঘনত্ব জিজ্ঞেস করেনি, করেছে সলিউবিলিটি। সলিউবিলিটি কাকে বলা হয়? সলিউবিলিটি হচ্ছে দ্রাবতার ভর বাই দ্রাবকের ভর, ঠিক আছে, ইন্টু 100। এই হচ্ছে তোমাদের সলিউবিলিটি। দ্রাবকের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100 করলে আমরা সলিউবিলিটি পেয়ে যাব। তাহলে দ্রাব মানে কোনটা? কস্টিক সোডা, কত? 16। যেটা কম সেটা উপরে থাকে। দ্রাবক কোনটা? জল, মানে 100 ইন্টু তোমাদের 100 করলে বেরিয়ে যাবে। এই জায়গায় তোমরা আর দ্রাব আর দ্রাবকের যোগফল লিখবে না, মানে টোটাল দ্রবণের ভর লেখার দরকার নেই এখানে। সলিউবিলিটি বললে দ্রাবকের ভর ওপরে, তার তলায় দ্রাবকের ভর ইন্টু 100। এখানে দেখতে পাচ্ছ 100 কেটে যাচ্ছে, দ্যাট মিনস 16 গ্রাম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা এনসিইআরটির প্রশ্ন, আমি জাস্ট তোমাদের তুলে দিয়েছি, ঠিক আছে? ভালো করে বুঝবে। যদি বলে কনসেন্ট্রেশন, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, দ্রাবর ভর, যেটা আগের অঙ্কে ছিল, বাই দ্রবণের ভর ইন্টু 100। এখানে সলিউবিলিটি জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এখানে কি করব, দ্রাবর ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100 করলে আমরা কি করব, সলিউবিলিটি পেয়ে যাব, ঠিক আছে? তোমরা বলবে স্যার দ্রবণের বেসিক করান। দেখো, দ্রবণের বেসিক হচ্ছে 3টে দ্রবণ আছে, অতিপৃক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওই 3টে দ্রবণের ব্যাপারটা তোমাদের পড়তে হবে। তোমরা যে মাধ্যমিকের যে বুকস আছে সেখান থেকে তোমরা পড়তে পারো চাইলে, ওকে, খুব একটা অসুবিধা হয় না, কারণ ওর সঙ্গে এনসিইআরটির মানে খুব মিল আছে। আমি দ্রবণের চ্যাপ্টার, যেটা আমি বেসিকটা, অবশ্যই বড় অংশে নয়, কারণ বড় অংশে 11-12 থাকে, বড় অংশে 10-এ থাকেই না, সোজা কথা বলতে, দ্রবণ। তো যদি তোমরা বেসিকটা পড়ো, তাহলে এনসিইআরটির যে বুকস আছে তার সঙ্গে এই চ্যাপ্টারটার অনেকটা মিল পাওয়া যায়। হ্যাঁ, কিছু টার্মসের এদিক ওদিক আছে, আমি দেখেছি, আমি পুরো দেখেই তোমাদের বলছি, আমি না দেখে বলি না, ঠিক আছে? তো এখানে তোমাদের বেসিকটা তোমরা পড়ে নিতে পারবে, ওকে? আর যদি তোমরা চাও, আমি তোমাদের এমসিকিউ পার্টে রেখে দেবো দ্রবণ, ঠিক আছে? কারণ এটার কি হয়, আমি তোমাদের বারবার বলছি, এটা অ্যাকচুয়ালি এনসিইআরটিতে নেই, 9-10-এ নেই, ওই জন্য এই ধরনের এই টাইপের কোশ্চেন্স করে গেলে তোমাদের হয়ে যাবে, ওকে? চলো নেক্সট আমরা 3 নম্বর দাগে যাব। সিম্পল প্রশ্ন, সিম্পল সলিউশন। 320 গ্রাম জলের মধ্যে 40 গ্রাম লবণকে দ্রবীভূত করলে ওই দ্রবণে, এটা ভর অনুযায়ী হবে, ভর অনুযায়ী, ঠিক আছে, ঘনত্ব কত হবে? এটা পিডিএফে ঠিক করে দিচ্ছি তোমাদের। 320 গ্রাম জলের মধ্যে 40 গ্রাম লবণকে দ্রবীভূত করলে, ঠিক আছে? তো কী হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে বলেছে ঘনত্ব। দ্যাট মিন্স কি, আমি একটু আগে তোমাদের বললাম, ঘনত্ব বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝায় কনসেন্ট্রেশন, নট ডেন্সিটি। কি বোঝায়? কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইটা বোঝায়, যেটা আমি লিখলাম তোমাদের, কনসেন্ট্রেশন বোঝায়। তো কী করব, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন বলতে আমরা কী বুঝি, আমরা বুঝি দ্রাব তার ভর, ঠিক আছে, বাই দ্রবণের ভর। এখানে কিন্তু দ্রাবকের ভর নয়, কিসের ভর নিচ্ছি আমরা? দ্রবণের ভর, ঠিক আছে? এবং কী করব, তাকে 100 দিয়ে আমরা ইন্টু করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তা তুমি এখানে দেখো, দ্রাবর ভর কি আমাদের 40, দ্রবণের ভর কি আমাদের 320 প্লাস 40। তো আমি এখানে লিখিয়ে দিচ্ছি তোমাদের, 320 প্লাস 40 ইন্টু আমাদের কী হবে, 100 হবে। এখান থেকে দেখতে পাচ্ছ 40/360 ইন্টু আমাদের কী হচ্ছে, 100, এই আমাদের আসছে, ঠিক আছে? এই শূন্য কাটলো, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 9, অর্থাৎ 100/9, অর্থাৎ 11.11%, এই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, 11.11%, এটা আমাদের উত্তর হবে, ওকে? আশা করি বুঝতে পারছো, ইজি প্রশ্ন, কিন্তু একটু জানতে হবে। চলো পরের প্রশ্ন। এটা খুব ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়ার দ্রাব্যতা হচ্ছে 25, ঠিক আছে? অ্যামোনিয়ার দ্রাব্যতা কী হচ্ছে, 25। মনে রাখবে, দ্রাব্যতার ক্ষেত্রে যেমন একটু আগে বললাম যে দ্রাব্যতা বলতে তুমি কি বুঝছো, সেটা হচ্ছে যে দ্রাব বাই দ্রাবক, ঠিক আছে? দ্রাবকের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এটা হচ্ছে প্রথম কথা।
দ্বিতীয় কথা, দ্রাব্যতা কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে লাগু হয়, ঠিক আছে। দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি, ভালো করে বুঝবে। এই যেখানে বলেছে 50°C উষ্ণতায় অ্যামোনিয়ার দ্রাব্যতা হচ্ছে 25, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে 50°C উষ্ণতায়, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের মানে কি। 50°C উষ্ণতায় 25 গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত করতে 100 গ্রাম জল লাগে। এইটা হচ্ছে মিনিং, 100 গ্রাম জল লাগে, ঠিক আছে। অর্থাৎ এই উষ্ণতায়, মনে রাখবে দ্রবণের সঙ্গে উষ্ণতা ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। উষ্ণতা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়, ঠিক আছে। মানে যে বিহেভিয়ার সেটা চেঞ্জ হয়ে যায়, ওকে, কনসেন্ট্রেশন যে বিহেভিয়ার সেটা চেঞ্জ হয়। তো 50°C উষ্ণতায় 25 গ্রাম অ্যামোনিয়াকে দ্রবীভূত করার জন্য 100 গ্রাম জল লাগে। এইটা হচ্ছে এর মিনিং, ওকে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে এর মিনিং। এবার কি বলছে দেখো, অর্থাৎ এবং শুধু দ্রবীভূত করতেই না, সম্পৃক্ত রূপে দ্রবীভূত হচ্ছে, মানে এই যে দ্রবণটা তৈরি হবে, এই দ্রবণ কিন্তু সম্পৃক্ত দ্রবণ হবে। অলওয়েজ মনে রাখবে, এই যে তুমি 50°C উষ্ণতায় যে 25 গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত করছো এবং যে জল প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু একটা কী তৈরি করবে? একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। সম্পৃক্ত দ্রবণ মানে কি? যে দ্রবণে আর দ্রাব্য ঢালা যায় না, এটা একটা সম্পৃক্ত দ্রবণের কথা বলা হয়েছে, ঠিক আছে, বলা হয়েছে, ওকে। এই কথাগুলো মাথা রাখবে, নাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবে। আমার হাত লাগবে, এটা ভালো নয়, তো তোমরা একটু বুঝে নাও। সম্পৃক্ত দ্রবণের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে যে দ্রবণের কথা বলা হয়েছে সেটা কিন্তু অলওয়েজ মনে রাখবে সম্পৃক্ত দ্রবণ। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি তোমাদের বলে দিলাম, চাইলে স্ক্রিনশট নিতে পারো, কারণ এই পয়েন্টটা আমি মুছে দিচ্ছি, সেটা তোমাদের পিডিএফে থাকবে না, ওকে। এবার কি বলছে দেখো, এবার বলছে যে এইটা তোমাদের ব্যাপার। এবার কি বলছে দেখো, ওই একই উষ্ণতায় 50 গ্রাম অ্যামোনিয়াকে সম্পৃক্ত রূপে দ্রবীভূত করতে কতটা জলের প্রয়োজন হবে, ঠিক আছে। এখানে সম্পৃক্ত কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি ক্লিয়ারলি দেখো, এটা ঐকিক নিয়ম করলে বেরিয়ে যায় যে 25 গ্রাম অ্যামোনিয়াকে দ্রবীভূত করতে 100 গ্রাম জল লাগছে। এটা কোথা থেকে বেরোলো? ওই যে লিখে দিয়েছিলাম ওখান থেকে বেরোলো, ঠিক আছে। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কতটা লাগবে? ডেফিনেটলি 4 গ্রাম লাগবে, ঠিক আছে, 100/25। আর 50 গ্রামের ক্ষেত্রে কতটা লাগবে? বুঝতেই পারছো, 4 × 40 মানে 50, অর্থাৎ 200 গ্রাম জল লাগবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে। অ্যান্সার তোমাদের এখানে কী হবে? 200 গ্রাম। ভালো করে বুঝবে, এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতা মানে হচ্ছে 25 গ্রাম অ্যামোনিয়া সম্পৃক্ত রূপে দ্রবীভূত হতে 100 গ্রাম জল লাগে। কত ডিগ্রি উষ্ণতায়? 50°C উষ্ণতায়। তো বলছি একই উষ্ণতায়, তাহলে 25 গ্রাম হলে 100 গ্রাম জল লাগবে, 1 গ্রাম হলে 4 গ্রাম জল লাগবে, আর 50 গ্রাম হলে 4 × 50 মানে 200 গ্রাম জল লাগবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 20°C উষ্ণতায় 12.5 গ্রাম চিনি সম্পৃক্ত দ্রবণে 2.5 গ্রাম চিনি দ্রবীভূত আছে। ওই উষ্ণতায় চিনির দ্রাব্যতা নির্ণয় করো। এখানে একটা জিনিস তোমাকে মাথা রাখতে হবে, এখানে কিন্তু বলেছে চিনি সম্পৃক্ত দ্রবণে, মানে এইটা পুরো দ্রবণের ভর হচ্ছে এইটা, আর দ্রাব মানে যেটা চিনি তার ভর কত? 2.5, ঠিক আছে, সলিউট। তো আমাকে বলেছে দ্রাব্যতা নির্ণয় করতে। এখন দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি জানি? দ্রাব্যতা আমি তোমাদের একটু করে দিচ্ছি। তো দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে দ্রাব এর ভর, আর নিচে কি থাকে? দ্রাবকের ভর, ঠিক আছে, × 100, এই আমাদের থাকে, ওকে। দ্রাব্যতা সমান এইটা, জানি এটা আমাদের দ্রাব্যতা, তো আরেকবার লিখে দিলাম, ঠিক আছে। দ্রাব্যতা সমান কি? দ্রাবকের ভর বাই দ্রাবকের ভর × 100, এই আমরা জানি। কিন্তু এখানে দেখো, এখানে বলেছে টোটাল দ্রবণের ভর হচ্ছে 12.5, ঠিক আছে। টোটাল সলিউশন কত? টোটাল সলিউশন বলেছে 12.5, আর চিনি সুগারেরটা কত বলেছে? 2.5, ঠিক আছে। দুটো যদি বিয়োগ করো তুমি পেয়ে যাবে 10, ঠিক আছে।
এই 10 হচ্ছে তোমাদের দ্রাবকের ভর মানে ওয়াটার। তাহলে ওয়াটার কতটা? 10। এটাই হচ্ছে তোমাদের দ্রাবক, যেটা আমাদের দরকার, এটাই আমাদের দরকার, এটা উপরে পুট করো। ঠিক আছে, এখানে দ্রাবের ভর কত? 2.5, দ্রাবকের কত? 10। ঠিক আছে, আর আমরা কি করব? ইনটু আমরা 100 করে দেবো। ওকে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই শূন্য কেটে যাচ্ছে, অতএব 25 গ্রাম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, 25 গ্রাম, এটাই আমাদের সঠিক উত্তর হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার। বলো বুঝলে কিনা? এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, এটা আমাদের ফার্স্ট স্টেপ, আর দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড স্টেপ। ঠিক আছে, ভালো করে বোঝো আরেকবার। দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর, আর কনসেন্ট্রেশন বললে দ্রাবের ভর বাই দ্রবণের ভর হবে। ইন্টু 100 তো দু জায়গাতেই আছে। তো টোটাল সলিউশন আমাদের 12.5, সুগার হচ্ছে আমাদের 2.5। তাহলে ওয়াটার কতটা আছে? ওয়াটার কেন বের করতে হলো? ওয়াটারই হচ্ছে আমাদের দ্রাবক, যা দিয়ে আমরা ওটাকে দ্রবীভূত করছি। সেটা কত? ওয়াটার। সেটা কত? দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে এত গ্রাম। এটা হচ্ছে আমাদের চিনি, তাহলে ওয়াটার আমাদের কত হবে? 10 গ্রাম হবে। ওকে, এটা পুট করো। দ্রাবের ভর দেওয়াই আছে 2.5 বাই দ্রাবকের ভর, যেটা এখান থেকে পেলাম, ইকুয়ালটা আমাদের কী হবে? আমরা দেখতে পাবো আমাদের দ্রাব্যতা বেরিয়ে যাবে। ও সরি, দ্রাব্যতার ক্ষেত্রে কোনো একক হয় না, এটা মনে রাখবে। তো এখানে আমি যে গ্রাম লিখেছি, গ্রাম হবে না। দ্রাব্যতার ক্ষেত্রে কোনো একক হয় না। ওকে, এটা মনে রাখবে। কেন একক হয় না সেটাও বলে দিই। তোমরা দেখতেই পাচ্ছ 2.5 এটা তো গ্রামেই আছে, আর 10 এটাও গ্রামে আছে। তো গ্রাম গ্রাম এখানে কেটে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি 2.5 এটা তো গ্রামে আছে, আর এখানে এটা 10 বেরোবে, সেটা গ্রাম গ্রাম বিয়োগ করে বেরোচ্ছে, মানে এটাও তো গ্রামে আছে। তো ওপরের গ্রাম আর নিচের গ্রাম কেটে বেরিয়ে যাবে, এখানে কিন্তু কোনো একক পাওয়া যাবে না। দ্রাব্যতা বা সলিউবিলিটি, তার কোনো একক হয় না। দ্রাব্যতা ইংরেজি হচ্ছে সলিউবিলিটি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্ন। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড 18 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ওই উষ্ণতায় অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আবারও বলছি, দ্রাব্যতা মানে হচ্ছে সলিউবিলিটি। কেউ এটা ভুলবে না, ভুললে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে পাই আমরা? দ্রাব ভর বাই দ্রাবকের ভর, মাস অফ সলিউট বাই mass of solvent into 100. That means we are actually calculating here the percentage. ঠিক আছে, তো দ্রাবভর কত? আমরা দেখতে পাচ্ছি 8.1। ঠিক আছে, কারণ এতটাই অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, 118 গ্রাম জল আছে, তো 18 গ্রাম জল ইন্টু আমাদের 100। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিচে একটা 100 যাচ্ছে, কেটে যাচ্ছে। এটাও তোমাদের 9, এটা তোমাদের 2, এটা দিয়ে এটাকে কাটছে, 2 দিয়ে কাটলে হয় 5। তো অ্যান্সার উইল বি হিয়ার 45। এখানে তোমাদের সলিউবিলিটি তো এত 45। ওকে, কারণ গ্রাম লেখার দরকার নেই, দ্রাব্যতার ক্ষেত্রে গ্রাম আসে না। ওকে, চল পরের প্রশ্নে। বারবার লিখে দিচ্ছি, আশা করি তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে যে কীভাবে এটা বার করতে হয়। পরের প্রশ্নে চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলেছে। এখানে একটা কমন এরর হয়, সেটাও তোমাদের বলে দেবো। এই ধরনের প্রশ্নে এররটা কী হয়, ভুলটা কী হয়। দেখতে খুব সোজা লাগবে, মনে হবে যেন সকল প্রশ্ন একই ধরনের, কিন্তু ছোটো ছোটো মিস্টেক, ছোটো ছোটো টার্ন যদি তুমি নাও, রং টার্নের মতো ভুল টার্ন যদি তুমি নাও, তাহলে ভুল দিকে যাবে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা হচ্ছে 65। ওই উষ্ণতায় লবণটি সম্পৃক্ত দ্রবণ থেকে 99 গ্রাম বাষ্পীভূত করলে কতটা লবণ পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে তোমাকে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, তুমি হয়তো ভাববে স্যার এখানে দ্রাব্যতা বলেছে, তো আমরা জানি যে দ্রাব্যতা মানেই হচ্ছে দ্রাবভর। ঠিক আছে, এটা আমরা জানি, তাই না? দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাবভর। দ্রাব্যতা মানে কি আমরা জানি? দ্রাবভর বাই আমরা কি জানি? দ্রাবকের ভর। দ্রাবকের ভর ইন্টু 100। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই ফরম্যাট আমরা অ্যাপ্লাই এখানে করতে পারবো না। কেন করতে পারবো না? যখন করতে পারবো না তখন বুঝে দিচ্ছি কেন করতে পারবো না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পৃক্ত দ্রবণ তোলা হয়েছে। ভালো করে বোঝো, ওই উষ্ণতায় লবণটি সম্পৃক্ত দ্রবণ থেকে 99 গ্রাম বাষ্পীভূত করলে, মানে সম্পৃক্ত দ্রবণের 99 গ্রাম, টোটালটা নেওয়া হচ্ছে 99 গ্রাম নেওয়া হচ্ছে, কিন্তু নেওয়া কি হচ্ছে? দ্রবণ নেওয়া হচ্ছে। অতএব আমরা যদি শুধু দ্রাব আর দ্রাবক নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না। আমাদের হোল দ্রবণটা নিয়ে, টোটাল বা কমপ্লিট দ্রবণটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো দ্রাব্যতা লেখা থাকা মানেই যে অঙ্কে দ্রাব আর দ্রাবক কিন্তু 100 হয়ে যাবে তা নয়।
দ্রাব্যতা লেখা থাকলেও অনেক সময় কী হয়, অঙ্কে আমাদের টোটাল দ্রবণটাকে নিচে আনতে হয়। যখন দ্রবণ তোলা হচ্ছে তখন দ্রবণের সঙ্গে কম্পেয়ার হবে, ঠিক আছে। এবার দেখো এই প্রথম লাইনটার মিনিং তোমাকে বুঝতে হবে। প্রথম লাইনটার মিনিং কি, কারণ এই মিনিংয়ের মধ্যেই ব্যাপারটা আছে। প্রথম লাইনের মিনিং এটাই যে দ্রাব্যতা শব্দের আরেকটা অর্থ হয়, দ্রাব্যতা শব্দের আরেকটা অর্থ কি, যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 65 গ্রাম কি আছে, লবণ আছে। এবার যদি এই দ্রাবকটাকে তুমি জল ধরে নাও, জলের মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি যে 100 গ্রাম, এটা গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম জলের মধ্যে 65 গ্রাম লবণ আছে। বলো বুঝলে কি বুঝলো না বলো, এটা কি বুঝতে পারছো আমি কি বলছি? দ্রাব্যতা কথার মানে কি, এক তো সমীকরণের দ্রাব্যতা মানে ওটা ঠিক আছে, আর এখানে দ্রাব্যতাকে যদি তুমি কথায় প্রকাশ করো, দ্রাব্যতা শব্দের অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 65 গ্রাম লবণ আছে, এবং অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, মানে 65 গ্রাম লবণকে, লবণ দিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম দ্রাবক লাগে। এখন দ্রাবক যদি জল হয় তাহলে জল হবে। দ্রাবক তো বিভিন্ন প্রকারের হতে পারে, শুধুমাত্র একমাত্র পৃথিবীতে উপলব্ধ লিকুইড তো জলই নয়, অনেক কিছুই আছে, ঠিক আছে। যাই হোক, তো লবণ আর জলের কেবলমাত্র দ্রবণ হয় নর্মালি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের দ্রাবক হচ্ছে আমাদের 100, মানে জল, আমি যেটাকে জল বলে লিখছি এখানে, জল আমাদের 100 গ্রাম, ঠিক আছে। আর লবণ আমাদের কতটা, 65 গ্রাম, ঠিক আছে। তুমি বলো টোটাল কমপ্লিট টোটাল দ্রবণ আমাদের কতটা, 100 প্লাস 65 মানে 165। ইয়েস, টোটাল দ্রবণ আমাদের কতটা, এত গ্রাম, এত গ্রাম হচ্ছে আমাদের দ্রবণ, তাই না? এবার আমরা কি করব, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে কম্পেয়ার করবো টোটাল দ্রবণের সাথে লবণের, কারণ বলেছে কতটা লবণ পাওয়া যাবে, এই জন্য লবণটাকে আমরা রাখবোই, আর তোলা হচ্ছে দ্রবণ, দ্রবণটাকে আমাদের নিতেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা বলছি যে 165 গ্রাম দ্রবণ, এত গ্রাম যখন দ্রবণ বলছি তখন লবণ থাকছে তাকে 65। যদি আমরা 1 গ্রাম বলি তাতে লবণ কতটা থাকবে, 65/165। আর যখন আমরা 99 গ্রাম তোমাদের দ্রবণের কথা বলছি তখন কতটা থাকবে, ইন্টু 99 উপরে যাবে। ক্যালকুলেট করলে তুমি এখানে কি পেয়ে যাবে, দেখো 13 দিয়ে বা 5 দিয়ে কাটো, 5 13, আর নিচে তোমাদের থাকছে কত, 33, কারণ ওপরে আছে 3, তার মানে 13 × 3 মানে 39। দ্য অ্যান্সার উইল বি হিয়ার 39 গ্রাম। এখানে গ্রাম তুমি দিতে পারো, কারণ তোমাকে লবণের পরিমাণ জিজ্ঞেস করছি, লবণ তো গ্রামে মাপাই যায়। ওকে, এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে কি বুঝে না বলো, তোমাদের ভালো করে বুঝবে। দ্রাব্যতা কথার মিনিং থেকেই আমরা এই টোটাল ইকুয়েশনটা কিন্তু আনলাম, এটা তোমাকে বুঝতে হবে। দ্রাব্যতা কথার মিনিং কি, 100 গ্রাম দ্রাবক প্রয়োজন 65 গ্রাম লবণের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত ডিগ্রি উষ্ণতায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওকে, এবার দ্রাবকটা যদি জল হয় তাহলে আমরা বলতে পারি 65 গ্রাম লবণের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম জলের প্রয়োজন। তো ধরে নিচ্ছি এটা জল, তো জল ইকুয়াল টু 100 গ্রাম, লবণ ইকুয়াল টু 65, তো টোটাল দ্রবণ কত আছে, 165। এখন দ্রবণের কথা কেন মানছি, কারণ সম্পৃক্ত দ্রবণ থেকে 99 গ্রাম তোলা হয়েছে, মানে দ্রবণ এবং লবণ দুটোর মধ্যে তুলনা হবে। তো 165 গ্রাম দ্রবণে লবণ থাকে 65, 1 গ্রাম দ্রবণে লবণ কত থাকে, আর 99 গ্রাম, কারণ 99 গ্রাম বাষ্পিত করা হয়েছে, তাহলে দ্রবণ কত থাকবে, 39। তো অর্থাৎ 99 গ্রাম লবণ যদি তুমি বাষ্পিত, মানে দ্রবণ যদি তুমি বাষ্পিত করো, তাহলে 39 গ্রাম তুমি লবণ পাচ্ছ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটার সাথে সাথে আমাদের কিন্তু 50টা যে নিউমেরিক্যালস চলছিল সেটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তোমরা চাইলে গুনে নিতে পারো, ওভার মোর দ্যান 50 তোমাদের নিউমেরিক্যালস করানো হয়েছে। আর এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা হচ্ছে 35। ওই একই উষ্ণতায় একটি পাত্রে 50 গ্রাম জলের মধ্যে কিছু লবণ দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ করা হলো, তাহলে দ্রবণটিকে বাষ্পিত করলে কত লবণ পাওয়া যাবে। দেখো, তোমরা বলবে স্যার আগের বার আমরা তো দ্রবণ করেছিলাম, তার মানে আমরা সেই 100 + 35 করে করবো, অ্যাকচুয়ালি তা নয়। এবারে আবার দেখো, আগেরটার সঙ্গে এটার পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। আগেরটায় কি বলা ছিল, আগেরটায় বলা ছিল যে এত গ্রাম দ্রবণকে তোলা হচ্ছে, ভালো করে মনে করে দেখো কি বলা হয়েছিল, এত গ্রাম দ্রবণকে তোলা হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি তোমাকে দ্রবণের সঙ্গে কতটা লবণ তার কম্পেয়ার করা মানে করতে হয়েছিল।
এক্ষেত্রে আমরা সেটা করব না, কারণ আমাদের এখানে ডেফিনেটলি দ্রবণ নিয়েই আলোচনা হচ্ছে, কিন্তু দ্রবণ কতটা সেটা আমাদের কি বলা আছে? ভালো করে দেখো তো, এখানে কি বলা আছে দ্রবণ কতটা? না, বলা নেই। দ্রবণ কাকে বলা হয়? দ্রাবক এবং দ্রাব মিক্সড হলে তাকে দ্রবণ বলছি আমরা। এখানে শুধু দ্রাবকের কথা বলা আছে, কিন্তু কতটা লবণ তুমি চোবাচ্ছ সেটা বলাই নেই, সেটাই আমাদের বার করতে বলেছে। অর্থাৎ দ্রাবকের পরিমাণ আমাদের বার করতে বলেছে। দেওয়া আছে আমাদের দ্রাবকের পরিমাণ 50 গ্রাম। তো এক্ষেত্রে আমরা কিন্তু আর টোটাল দ্রবণকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ কিছু করার নেই, চাইলেও পারবো না, কারণ শেষে যতটা দ্রবণ আছে তা আমাদের বলা নেই, আমাদের শুধু দ্রাবকের পরিমাণ বলা আছে, জলের পরিমাণ বলা আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা প্লেন ক্যালকুলেশন করে বার করে ফেলবো। ঠিক আছে, সিম্পলি ওই কিংডম করে বেরিয়ে যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপরের লাইনটার মানে আগে পড়ো, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে 35 গ্রাম লবণ নিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের প্রয়োজন। তার মানে যখন আমরা 100 গ্রাম জলের কথা বলছি তখন তাতে লবণ থাকছে 35 গ্রাম। যখন আমরা 1 গ্রামের কথা বলছি, ঠিক আছে, তখন তাতে আমাদের লবণ থাকছে 35/100। আর যখন আমরা 50 গ্রাম জলের কথা বলছি তখন 35/100 ইন্টু তোমাদের কী হবে 50। এখান থেকে এটা কাটলে হচ্ছে 2, এটা কেটে দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 17 হতো, যদি 34 থাকতো তাহলে 17.5। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার। এত গ্রাম লবণ তোমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পেরেছো আগেরটার সঙ্গে এটার পার্থক্যটা কি? আবারও বলে দিচ্ছি, ভালো করে শোনো। আগেরটার ক্ষেত্রে কি করা হচ্ছিল, টোটাল দ্রবণ থেকে একটা পার্ট তুলে নেওয়া হচ্ছিল, কত? 99 গ্রাম। তো বলা হচ্ছিল ওই 99 গ্রাম দ্রবণে কতটা লবণ আছে। তো টোটাল দ্রবণের সঙ্গে তুলনা করা হচ্ছে লবণের পরিমাণের। এখানে কি করা হয়েছে, এখানে লবণের টোটাল দ্রবণের সঙ্গে তুলনা করা হচ্ছে না, অনলি জলের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। তো জলের সঙ্গে যখন কম্পেয়ার করা হচ্ছে তখন সেম ব্যাপারটাই আমাকে এখানে তৈরি করতে হবে। এইটা হচ্ছে আমাদের জল, তখন হয় 35 লবণ। এইটা যদি আমাদের জল হয়, লবণ কতটা হয়? 35। 1 গ্রাম হলে কতটা হয়? আর 50 গ্রাম হলে কতটা হয়? এখানে এটা করলে মিটে যাবে, কারণ এখানে বেসিক্যালি তুলনা হচ্ছে দ্রাব এবং দ্রাবকের। ঠিক আছে, আর ওখানে তুলনা হচ্ছিল দ্রবণ এবং দ্রাবকের, ওই জন্য ওখানে দ্রবণ ইউজ করছিলাম। ঠিক আছে। আচ্ছা, ভেবেছিলাম যে 8 দাগে তোমাদের কমপ্লিট করব, বাট ভাবলাম যে 9 আর 10 তোমাদের করিয়ে দিই। 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে তোমাদের 13.5। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 13.5 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে দিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম জলের প্রয়োজন। এটাই আমরা লিখছি এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্রাব আমাদের কতটা? 13.5। ঠিক আছে, দ্রাবক সেটা আমাদের কতটা? 100। আর উষ্ণতা আমাদের কতটা বলেছে? 12 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ঠিক আছে, এত। এটাও আমাদের গ্রামে আছে, এটাও আমাদের গ্রামে আছে। তাহলে তুমি বলো টোটাল সলিউশন কতটা হচ্ছে? টোটাল দ্রবণ আমার কতটা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 113.5 হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা দ্রবণ কেন ব্যবহার করছি কনফিউজ হবে না, কারণ আমাদের এখানে দ্রবণ চেয়েছে। ওকে, ওই জন্য দ্রবণকে নিয়ে আসতে হবে আমাদের। তো আমরা কি দেখতে পাচ্ছি দেখো ভালো করে, আমরা দেখতে পাচ্ছি যে 13.5 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যখন থাকে তখন আমাদের দ্রবণ কতটা লাগে? 113.5। 1 গ্রাম হলে কতটা হয়? 113.5/13। ঠিক আছে, আর তোমাদের এখানে বলছে 20 গ্রাম। তো 20 গ্রাম হলে কতটা হয়? কি করবো? ইন্টু আমরা 20 করে দেবো, এখান থেকে আমরা উত্তর পেয়ে যাবো। অ্যান্সার তোমাদের মোটামুটি 169 সামথিং, 168 সামথিং আসবে। তো অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো 169 গ্রাম। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, কত হবে? 169 গ্রাম। ক্লিয়ার হয়েছে? তোমরা যদি বলে এখান থেকে, এই জায়গা থেকে তোমাদের বার করা যায় যে কতটা দ্রাব প্রয়োজন। এটা তো টোটাল দ্রবণ, এটা দ্রবণ, টোটাল দ্রবণ। এটা কি? এটা তোমাদের কিন্তু দ্রবণ। টোটাল দ্রবণ কতটা আমাদের? এতটা। যদি বলে এর মধ্যে থেকে তুমি দ্রাব বার করো, তখন কি করবে? দ্রাব তো বলেই দিয়েছে 13.5। যদি বলে দ্রাবক বার করো, কতটা দ্রাবক আমার প্রয়োজন, জাস্ট কতটা দ্রাবক আমার প্রয়োজন, তখন কি করব?
চলো একটু অন্য কালিতে করে দিই। কতটা দ্রাবক আমার প্রয়োজন, দ্রাবক, তখন কি করব, কিছুই নয়, 169 থেকে আমি কি করবো, বাদ দিয়ে দেবো। কাকে বাদ দেবো? 13.5কে আমি বাদ দিয়ে দেবো, দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো। 169 থেকে আমি 13.5কে আমি বাদ দিই, অ্যাপ্রক্স আসবে, কারণ এটাও আমার অ্যাপ্রক্স ভ্যালু। এই যে ভ্যালুটা আমি বার করেছি এটা আমার অ্যাপ্রক্স ভ্যালু। এখান থেকে আমি কী করবো, দেখতে পাচ্ছ 0.5, ঠিক আছে, 13 মানে 14, মানে এখানে তোমাদের হবে 5, ঠিক আছে। অ্যান্সার উইল বি 155.5, এত গ্রাম। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চল পরের প্রশ্ন। বলেছে যে 32°C তাপমাত্রায় 20 গ্রাম সাধারণ লবণকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 80 গ্রাম জল লাগে। ঠিক আছে, তো তোমাদের বলেছে ভরের পরিপ্রেক্ষিতে ওই দ্রবণের ঘনত্ব কত। ভরের পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করেছে, আর ঘনত্ব মানে আমি তোমাদের একটু আগে বললাম কনসেন্ট্রেশন। ঠিক আছে, কনসেন্ট্রেশন, এইটা তোমাদের জিজ্ঞেস করেছে। তো কনসেন্ট্রেশন বার করার জন্য আমরা কি করি, আমরা করি কি, দ্রাবকের ভর নিই, দ্রাব ভর বাই আমরা কি নেই, দ্রবণের ভর নেই। ঠিক আছে, দ্রবণের ভর ইন্টু আমরা কি করি, আমরা তাকে 100 দিয়ে গুণ করে দিই। তো সিম্পলি তুমি দ্রাবের ভর কত, আমরা দেখতে পাচ্ছি 20। ঠিক আছে, দ্রবণের ভর কত, আমরা দেখতে পাচ্ছি 80 প্লাস 20 মানে 100। ঠিক আছে, তাহলে ইন্টু 100, এটা কাটলো, তোমার অ্যান্সার উইল বি 20 গ্রাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। কনসেন্ট্রেশন বললে আমরা এটা করবো, দ্রাব ভর বা দ্রবণের ভর ইন্টু 100, এটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের ব্যাপার। তো অ্যান্সার উইল বি এটা। ভরের পরিপ্রেক্ষিতে দ্রবণের ঘনত্ব কত, এত। আচ্ছা, এটা গ্রামে আর দাঁড়াবে না, এটা তখন পার্সেন্টেজে চলে আসবে, এত পার্সেন্ট, 20% আসবে তখন। ঠিক আছে, 20%, কারণ আমরা 100 দিয়ে গুণ করে দিয়েছি, সো 20% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা গেল। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। রেলের একটা নোটিফিকেশান তোমাদের বেরিয়েছে, তাতে নতুন কিছু বলা নেই। তাতে বলা আছে যে 15 ডিসেম্বর থেকে তোমাদের রেলের পরীক্ষা কমেন্সন হচ্ছে। আইসোলেটেড ক্যাটাগরির যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী 15 তারিখ থেকে পরীক্ষা হবে ডিসেম্বরের, এটা বলা আছে। আর কি বলা হয়েছে যে সব পরীক্ষা, কারণ আইসোলেটেড ক্যাটাগরি দিয়ে পরীক্ষা স্টার্ট হচ্ছে, এরপরে এনটিপিসি, গ্রুপ ডি, প্যারামেডিক্যাল, এই যে সব পরীক্ষা, এই পুরো পরীক্ষাটা কমপ্লিট হতে টোটাল তোমাদের টাইম লাগবে 2021 জুন, পেরিয়ে যেতে পারে টেন্টেটিভলি 2021 জুন, তার বেশিও লাগতে পারে, কারণ কয়েক কোটি স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে, রেলের মতে 2 কোটি। তো বুঝতেই পারছো অবশ্যই এতটা স্টুডেন্টকে অ্যাকোমোডেশন করা, আর এখন যেহেতু সিচুয়েশানটা ফেভারেবল নয়, এর আগে যদি রেল প্রশ্ন মানে পরীক্ষা করাতো তাহলে ফেভারেবল সিচুয়েশান ছিল। যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশান কাজ করছে, ইনফেকশনের ভয় থাকছে, স্পেশাল ট্রেন চালু করা, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে বসানো, স্যানিটাইজারের ব্যবস্থা করা, প্রত্যেককে চেক আপ করা, সো ইট টেক্স টাইম, এটাই ওরা বলতে চাইছে সোজা কথা বলতে। ঠিক আছে, তো এইটুকুই ওখানে বলা ছিল। আর এমনটা মনে করার কারণে যে এনটিপিসি স্টার্ট হচ্ছে 2000 তোমাদের 2020 15 ডিসেম্বর থেকে, এমনটা মনে করার কোনো কারণ নেই। ডেফিনেটলি একটা একটা করে 1 বাই 1 করে পরীক্ষা হবে, কারণ অত স্টুডেন্ট দিলে সেটা আমাদের দেশের ট্রেন ব্যবস্থায় এমন নেই যে রেগুলার যাত্রী এবং ওই পরিমাণ স্টুডেন্টকে একসঙ্গে সামলাবে, সেটা ক্ষমতা নেই এই মুহূর্তে, সুতরাং প্রবলেম হয়ে যাবে এবং পথ দুর্ঘটনাও ঘটতে পারে। সেই জন্য এই রিস্ক রেল ডেফিনেটলি নেবে না যে 2 কোটি স্টুডেন্টকে একসঙ্গে পরীক্ষা দিয়ে দিল, সেটা অ্যাকোমোডেট করাটাও অসুবিধাজনক। সুতরাং একটা একটা করেই পরীক্ষা হবে। এবং তোমরা যদি বলো এনটিপিসি আর গ্রুপ ডি কবে হবে, এটা একটা কোশ্চেন চিহ্ন, একটা বড় প্রশ্ন চিহ্ন পড়ছে এখানে। তার কারণ কি, যেহেতু ইলেকশনস যে ব্যাপারটা সেটা ওভার হয়ে গেছে, এই মুহূর্তে আমার মতে বলে এনটিপিসি গ্রুপ ডি হতে একটু দেরি হতে পারে, কারণ রেল এবার ধীরে সুস্থে কাজ করবে। কিন্তু কাজটা শুরু হয়েছে, এটা একটা খুব বড় আশার আলো। যেটা শুরু হয়েছে সেটা থামাবে না, এবার আস্তে আস্তে চলতে থাকবে, কারণ সামনে আবার ইলেকশন আছে, সো চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার একটা। আর একটা জিনিস যেটা তোমাদের বলে দিই, এটা ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আজকে 50টা যে নিউমেরিক্যাল যেমনটা বললাম সেটা খতম হলো, শেষ হলো। আর এরপর আমি চেষ্টা করবো, দেখো তোমাদের ইলেকট্রিসিটি থেকে প্রচুর নিউমেরিক্যালস আমি অলরেডি করিয়েছি, তো সেগুলো তোমরা একবার দেখো। যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদের আমি বলবো তোমার যে টপিকটা দরকার সেটা ইংরাজিতে লেখো এবং তার পাশে লেখো WB এক্সাম পোর্টাল, লিখে সার্চ করো, ইউটিউবে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, নিউমেরিক্যাল সমেত অন্যান্য ভিডিও তুমি পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।